মায়ের জন্য, দাদুর জন্য। সমরেশ মজুমদার। এই বাড়িতে সবাই আছে, দাদু, দিদিমা, বাবা, কাকা, পিসি এবং নতুন দাদু। নতুন দাদু হলেন দাদুর বন্ধু। বিয়ে করেননি, সংসারে কেউ নেই। দাদুর অনুরোধে এই বাড়িতে আছেন। উঠোনের ওপাশে পুরনো বাড়ির একটা ঘরে নিজের মনে থাকেন আর বই পড়েন। ওর ঘরে ঢুকলে অবাক হয়ে যায় টুকলু। শুধু বই আর বই। চোখে চশমা এঁটে সেই বইয়ের লাইনেই ডুবে থাকেন নতুন দাদু। শুধু দুপুরের খাওয়া দাওয়ার পর দাদু ওর বন্ধুর কাছে যান দাবা খেলতে। দুই বুড়ো তখন গম্ভীর মুখে বসে থাকেন দাবার ঘুঁটি সাজিয়ে। পিসিমা বলেন, দুপুরে ঘুমোলে ওদের শরীর খারাপ হয় বলে দাবা খেলে সময় কাটান। দাদু চাকরি করতেন সাহেব কোম্পানিতে। খুব রাশভারী মানুষ। এবাড়ির সবাই ওকে খুব ভয় পায়, শুধু টুকলু ছাড়া। কোনো ব্যাপারে বিশৃঙ্খলা দাদু সহ্য করতে পারেন না। কেউ নিয়ম ভাঙলে আর রক্ষে নেই। এমনকি খেতে বসে পিসিমারা উঁচু গলায় হেসেও চুপ করে যান, যদি দাদুর কানে যায়। দিদিমা খুব ভালো, সব সময় হেসে কথা বলেন। বাড়ির সবাই কোনো কিছুর দরকার হলে তাঁকেই গিয়ে বলে। সেসব কথা দাদুর কাছে গিয়ে বলার সময় দিদিমারও মুখ দেখে ভয় ভয় ভাব ফুটে ওঠে। দিদিমা আর পিসিমার আলাদা ঘর, কাকার আলাদা, বাবা মায়ের আলাদা। শুধু টুকলুর কোনো ঘর নেই। সবাই বলে, টুকলু আমার ঘরে এসো। কিন্তু দাদু তার নিজস্ব ঘরে গিয়ে খাটে গা এলিয়ে দিয়ে যখন ডাকেন, টুকলু বাবু, তখন তার কাছে চলে যায় সে। দাদুর পাশে শুয়ে টুকলু যেসব গল্প শুনতে পায় তা বাড়ির আর কেউ বলে না। যেমন টারজানের গল্প, ভ্যাম্পায়ারের গল্প। এরা পৃথিবীর কোথাও নেই। যে লেখক দুজন এদের গল্প প্রথম লিখেছিলেন তারা নিজেরাই জানতেন না যে এই চরিত্রগুলো একসময় মানুষের কাছে বাস্তব বলে মনে হবে। যেন আফ্রিকার জঙ্গল থেকেই টারজানের সঙ্গে দেখা করে আসা যায়। টারজানের বউয়ের নাম জেন। দাদু বলেন, কল্পনা যখন বাস্তবের মতো শক্তিশালী হয়ে যায় তখন তার আয়ু বহু বছর হয়ে যায়। দাদুর সব কথা টুকলু বুঝতে পারে না, কিন্তু শুনতে ভালো লাগে। দাদু কখনো তাকে তাচ্ছিল্য করেন না, কিন্তু অন্যরা করে। এই টুকলু, এখানে কেন, অন্য জায়গায় যাও। ইদানিং বাড়ির সবাই ওকে দেখলেই চুপ করে যাচ্ছে। খাবার ঘরে পিসিমা, দিদিমা, মা মিলে কোনো কথা বলছেন, এমন সময় সে হাজির হলে সবাই মুখ বন্ধ করছেন। পিসিমা চোখ ঘুরিয়ে তাকে দেখিয়ে বলেন, রিপোর্টার এসে গিয়েছে, সাবধান। অর্থাৎ ওরা কেউ তার সামনে কোনো কথা বলবেন না। টুকলু বুঝতেই পারে না তার দোষ কি। দাদু আজকাল রাত্রে শোয়ার সময় বলেন, তারপর টুকলুবাবু, আজ কি হলো বলো। টুকলু মনে করে করে সব কথা বলে, অন্তত যেটুকু সে জানে। যেমন কাকা আজ যাত্রা দেখতে যাবেন বলে দিদিমাকে রাজি করিয়েছেন। পিসিমা আগামীকাল দুপুরে জুতো কিনতে যাবেন। এই সব। দাদু কিন্তু কিছু বলেননি। পরদিন সকালে দিদিমাকে ডেকে গম্ভীর গলায় বলছেন, এবারের কেউ রাত জেগে যাত্রা দেখছে আর তুমি তাকে অনুমতি দিয়েছ। প্রথমবার বলে কিছু বললাম না, দ্বিতীয়বার যেন না হয়। টুকলুকে একা পেয়ে কাকা রেগে মেগে বললেন, এই, তুই আমার বিরুদ্ধে চুগলি কেটেছিস? এত বড় আস্পর্ধা, মেরে তোর নাক ভেঙে দেব। পিসিমা ছুটে এলেন, এই দাদা, খবরদার ওসব করিস না, এখনই সব বলে দেবে। শোনা মাত্র কাকা কেমন গুটিয়ে গিয়ে সরে গেলেন। টুকলু বুঝতেই পারছিল না সে কোথায় কার কাছে কাকার বিরুদ্ধে কিছু বলেছে, কিন্তু বাড়ির সবাই যে তাকে এড়িয়ে যাচ্ছে তা দেখে খুব কষ্ট হচ্ছিল তার। মন খারাপ হলো বলেই টুকলু মায়ের কাছে গেল।
এ বাড়িতে দিদিমা পিসিমাই বলেন মায়ের কাছে কিছু চাইতে হয় না। এ বছরই সে স্কুলে ঢুকেছে। সেখানকার বন্ধুদের মুখে সব সময় মায়ের কথা শোনে। তাদের বাড়িতে পিসিমা দিদিমা নেই, তাদের মায়েরাই সব দেখাশোনা করেন। মায়ের ঘরে গিয়ে সে দেখল মা চুপচাপ বসে আছেন, বাবা একটা কিছু পড়ছেন। তাকে দেখে বাবা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে কি চাই? কিছু না। বাবাকে টুকলুর পছন্দ হয় না, সব সময় তার খুঁত ধরেন। একলা পেলেই বলেন, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় ফার্স্ট হতে হবে। দাদুর সামনে অবশ্য কিছু বলেন না। বাবা মাকে বললেন, মাকে বলেছ? মা মাথা নাড়লেন, না। দেখো মা কি বলেন। বাবা বেরিয়ে গেলেন। টুকলু মাকে জিজ্ঞেস করল, মা তোমার কি হয়েছে? কিছুই হয়নি বলে মা চলে গেলেন ঘর থেকে। টুকলু তাকালো চারপাশে। মায়ের ঘরটা বেশ সুন্দর। টেবিলের ওপর তার ছবি, অন্নপ্রাশনের সময়ের, বাঁধানো। তার ছবি এখানে রেখেছেন, অথচ তাকে মা ঠিক পছন্দ করেন কি না তা বুঝতে পারে না টুকলু। সে খাওয়ার ঘরের দিকে গেল। দরজার কাছে যেতেই পিসিমার গলা পেল। তোমার শ্বশুরমশাইকে আমি পত্রে অনুরোধ করিয়াছিলাম, তিনি পত্র পাঠ নাকচ করিয়া দিয়াছেন। তোমার মায়ের ইচ্ছা ছিল আমারও তোমাকে সঙ্গে লইয়া জগন্নাথ দর্শন করিয়া আসিব। তোমার শ্বশুরমশাই লিখিয়াছেন জামাতা বাবা জীবনের ছুটি নাই এবং পারিবারিক কারণে তোমাকে পাঠাইতে তিনি অক্ষম। এই অবস্থায় আমরা নিজেরাই পুরী যাত্রা বাতিল করিতেছি। এখানে সবাই এক প্রকার। ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমরা সবাই আমার আশীর্বাদ নিও। বয়স্কদের নমস্কার জানাইলাম। ইতি আশীর্বাদক তোমার বাবা। টুকলু বুঝল এটা মায়ের বাবার চিঠি। 2 বছর আগে কয়েকদিনের জন্য সে মামা বাড়িতে গিয়েছিল। পিসিমার গলা শুনল, মা এসব তুমি জানো? আমাকে বলেনি। দিদিমার গলা, সে চেপে গেছে। দাদার না হয় ছুটি নেই, বৌদিকে কেন যেতে দিচ্ছে না? আমি কি করে বলবো? তুমি জিজ্ঞেস করো। যদি জানতে চায় আমি কি করে খবর পেলাম? দিদিমার গলার স্বর অন্যরকম। মা বললেন, না থাক, বলার দরকার নেই। কেন? ওদের সঙ্গে পুরীতে যেতে ইচ্ছে হচ্ছে না বৌদি? মা বললেন, শুধু শুধু অশান্তি হবে। হোক, পারিবারিক কারণটা কি বাবাকে বলতে হবে। দিদিমা বললেন, বেশ তো, তুই যা না, জিজ্ঞেস কর। আমার ভয় করে বলেই তো তোমাকে বলছি। আচ্ছা বৌদি, দাদা কি বলল? মাকে বলতে বলল। মা বললেন। টুকলু চুপচাপ সরে এলো। তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখলে আর রক্ষে থাকবে না। এখন সে বুঝতে পারছিল এদের সবার রাগ দাদুর বিরুদ্ধে। কিন্তু কেন? দাদু তো খুব ভালো। বারান্দায় বসে কাগজ পড়ছিলেন দাদু। দিদিমা গেলেন। বৌমাকে কয়েকদিনের জন্য বাপের বাড়িতে পাঠাতে হবে। কেন? দাদু কাগজ থেকে মুখ সরালেন না। ওর বাবা মা পুরী যাবেন, ওকে নিয়ে যাবেন। তুমি জানলে কি করে? জেনেছি। এটা কোনো উত্তর হলো না। বর্তমানে ওর বাবা চিঠি দিয়েছেন যে পুরী যাচ্ছেন না। ও, তাহলে তো ল্যাটা চুকেই গেল। না, এতে মন খারাপ হয়ে গেছে বৌমার। ও, মন তার একার আছে নাকি? কিন্তু তুমি কেন আপত্তি করছো? সামনের শীতে আমরা সবাই মিলে পুরীতে যাব, তাই। দিদিমা প্রায় বিস্ফারিত চোখে দাদুকে দেখে ভেতরে চলে গেলেন। সেই দুপুরে মাকে কাঁদতে দেখল টুকলু। ঘরে নয়, বাগানের লিচু গাছের আড়ালে দাঁড়িয়ে মা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। মাকে কোনো দিন কাঁদতে দেখেনি টুকলু। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল সে মাকে।
মা চমকে উঠে কান্না থামালেন, কিন্তু কোমর থেকে টুকলুর হাত সরিয়ে দিলেন না। এখন সে লম্বায় মায়ের বুকের কাছাকাছি। কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে মা বললেন, ছাড়, তোমার খুব কষ্ট হচ্ছে মা। হাত সরালো না টুকলু। মা কোনো জবাব দিলেন না। পুরীতে যেতে পারছো না বলে কষ্ট হচ্ছে? না। তাহলে কাঁদছো কেন? আমাকে বলো মা। তুই কি করবি? আমার খুব জানতে ইচ্ছে করছে। কতদিন মাকে দেখিনি। মা আবার ঢুকরে উঠলেন। খুব অবাক হয়ে গেল টুকলু। সে এতদিন নিজের মাকে দেখেছে, পিসিমা, কাকা, বাবার মা আছেন এই বাড়িতে, কিন্তু তাদের মনে মায়ের জন্য কোনো কষ্ট হয় কি না তা সে জানে না। আজ তার খেয়াল হলো মায়েরও মা আছেন, সেই মায়ের জন্য মায়ের কষ্ট হয়। এই মুহূর্তে মায়ের শরীরের গন্ধ স্পর্শের মধ্যে ডুবে থেকে তার মনে হলো এতদিন সবার মধ্যে মাকে আলাদা করে কখনো পায়নি। এভাবে এতক্ষণ কখনো জড়িয়ে ধরেনি সে মাকে। আচ্ছা, কেউ যদি তাকে বাধ্য করে বছরের পর বছর মাকে না দেখে থাকতে, তাহলে কি হবে? তখন ওরা দাবা খেলছিলেন, দাদু আর নতুন দাদু। টুকলু ঘরে ঢুকলো। নতুন দাদু হাসলেন। কি খবর হঠাৎ এ সময়? বসো। বসবো না দাদু, একটা কথা বলবো। টুকলু দাদুর দিকে তাকালো। বলো। মায়ের খুব কষ্ট হচ্ছে, মাকে যেতে দাও। দাদু এটা আশাই করেননি। হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে থাকলেন। নতুন দাদু জিজ্ঞেস করলেন, সে কি, বৌমার কষ্ট হচ্ছে কেন? মায়ের কাছে যেতে ইচ্ছে করছে। ও তাই, অনেকদিন যাননি নিশ্চয়? নতুন দাদু দাদুর দিকে তাকালেন। দাদু দাবার ঘুঁটির দিকে তাকালেন। বেশ, তোমার মাকে বলো উনি যেতে পারেন। কাকাই পৌঁছে দিয়ে এসেছিলেন, কারণ বাবার ছুটি নেই। টুকলুকে নিয়ে মা বাড়িতে ঢুকতেই ওই বাড়িতে যেন আনন্দের জোয়ার বয়ে গেল। মা তাঁর মাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। সেটা যে আনন্দের কান্না তা টুকলু বুঝতে পারল। জানা গেল সেদিনে পুরীর টিকিট বাতিল করার কথা ছিল, সেটা আর করা হবে না। দুপুরে খাওয়ার পর মা এ বাড়িতে দিদিমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছেন দেখে খুব আনন্দ হলো টুকলুর। মা সবাইকে বলেছেন ছেলের জন্যই এইবার আসার অনুমতি পাওয়া গিয়াছে। পিসিমা শুনে চোখ বড় করে বলেছিলেন, বাবা, মায়ের জন্য এত টান, আগে তো টের পাইনি। পুরীতে যাওয়ার দিন টুকলুর নামে খামে চিঠি এলো। এই প্রথম কেউ শুধু তাকেই চিঠি পাঠিয়েছে। খামটা ওর হাতে দিয়ে মা বললেন, নে খোল। খুলে টুকলু অবাক। দাদু চিঠি লিখেছেন। স্নেহের টুকলু, আশা করি তুমি মায়ের সঙ্গে ওই দাদু দিদার কাছে আনন্দে আছো। তোমরা পুরীতে গিয়ে কি দেখলে তা ওখান থেকেই চিঠি লিখে আমাকে জানিও। আমার সেই চিঠি পড়তে খুব ভালো লাগবে। এখানে সবাই ভালো আছে, শুধু আমার রাত্রে ঠিক ঘুম হচ্ছে না, অনেক রাত পর্যন্ত জেগে থাকি। তুমি ফিরে এসে আমার পাশে না শোয়া পর্যন্ত বোধহয় এমনই চলবে। কিন্তু তা হোক, তোমার মা গেলে তুমি সঙ্গে যাবে জেনে আমার কষ্ট হয়েছিল বলে তার যাওয়ার ব্যাপারে আপত্তি করেছিলাম। পরে বুঝলাম আমার কষ্টের জন্য আরেকজনকে কষ্ট দেওয়া অত্যন্ত অন্যায়। আমার এসব কথা তুমি এখন বুঝবে না, বড় হয়ে চিঠিটা আবার পড়লে ঠিক বুঝতে পারবে। তোমার দাদু দিদিমাকে নমস্কার জানালাম, তোমার মাকে আশীর্বাদ, আর তোমাকে আমার স্নেহশীষ জানিয়ে শেষ করছি। ইতি, তোমার দাদু। চিঠি শেষ করতে না করতেই হঠাৎ চোখে জল এলো, কিরকম কান্না পেল।